স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের খবর। সাথে আছি আমি শায়লা রহমান ইমা। তিস্তার পারে দিন দিন বাড়ছে মানুষের দীর্ঘশ্বাস। একে তো জমি জমা বসতভিটা হারিয়ে অন্যের জমিতে ভাড়া করা বসতি গড়তে হচ্ছে, তাও আবার অস্থায়ীভাবে। অন্যদিকে পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। সব মিলিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন তারা। আজাহার আলী বাড়ি ছিল কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীর পূর্ব তীরে চর গতিয়াসামে। তিস্তার ভাঙনের পর ভাড়ায় জমি নিয়ে বাড়ি করেছেন তিস্তার পশ্চিম পারে। পরিবারের অন্য সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন এলাকায়, তাই কোনো কিছুতে স্বস্তি নেই ওই পরিবারগুলোতে। এখন মনে করেন 2001 সালে নদী এমন ভাঙন শুরু করলো, 10-15 দিনের মধ্যে আমাদের বাড়িঘর উদা হয়ে গেল। তারপর আমরা এই 3 ভাই বাসা আসলাম, আর 2 ভাই মানুষের জমিনে যায় 80 কিছুদিন। তারপরে নিজের জমিনে মাটি কাটলাম, কাটার পরে ওইখানে গেছে। হয়তো সেখানে মোবাইলে যোগাযোগ হয়, হওয়ার পরে মনে করেন দেখা গেলো আমাদের কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই। কারণ ওই মানুষের সাথে পরের দিন কথাবার্তা হয়, তারপরে যাওয়া লাগে, সময় অনুযায়ী যাওয়া যায় না। তিস্তার ভাঙনে এমন বেহাল দশা যে রাজারহাটের শতাধিক পরিবার এখন ভাড়া গ্রামের বাসিন্দা। নিজ উপজেলা ছেড়ে বাড়ি করেছেন রংপুরের চর ঢুসমারা এলাকায়। ফলে সরকারি সুবিধা থেকেও বঞ্চিত চরাঞ্চলের এসব পরিবার। আমরা রাজারহাটের মানুষ, আমরা এই পাকে নদীর এলাকা ভেঙে আসছি। ঢুসমারাত ভেঙে আসছে, আমরা কোনো মুখে কিছু আমরা সাহায্য পাইনি। আমরা যে বন বান্যা আমার বাড়িতে নিচে, বাড়িতে পানি উঠলে ঘরত 1 কোমর পানি হয়। আমরা নিঃস্ব। আমরা এই চর ঢুসমারা আপনার বালাভাড়া ইউনিয়ন রংপুর অধিবেশনে এখন আমরা বসবাস করতেছি। এখানে জমির কন্ট্রাক্ট আমাদের কোনো জমা জমি সব নদীর মধ্যে তো বিলীন হয়ে গেছে। আমাদের বাড়ি এখন মানুষের জমির মধ্যে, কারণ 50 থেকে 40 হাজার টাকা ইকর, 4 দুনে জমিন 40 হাজার টাকা, দুন 25 শতকে 1 দুন 10,000 টাকা আমরা বৎসরে কন্ট্রাক্টের মধ্যে বাড়ি করে আসি। এখানে কোনো গাছালি বা অন্য কিছু আপনারা লাগাতে পারবেন না। কেন? কারণ প্রতি বৎসরেই তাদেরকে টাকা দিতে হয়, তাদের জমিতে তারা গাছ লাগাতে দেয় না। এই কন্ট্রাক্টর নেয় জমিন, এর মনে করেন যে এই 170 মাটি ধরলেন, ওরা নিবেন 40,000 30,000, এই 2 মাস খবর শেষ। বুঝলেন নাই? এই এখন আলু করবো, বাদাম করবো, কন্ট্রাক্ট শেষ, টাকা ভিজে গেল। তারপরে হয়তো জমি আদি দিয়ে পায় আর নিজেও করে পায়, পরের কথা। সব হারিয়ে চরের মানুষদের যেন অনিশ্চিত পথ চলা। যেমন নেই তাদের স্থায়ী হওয়ার ঠিকানা, তেমনই নেই স্বজনদের সাথেও খুব একটা যোগাযোগ। এখন জমা জমি নাই, ওই জন্য করে এখন একাধজন একাধখানে যা থাকে বেটারা, কেউ ঢাকা গেছে, কেউ রংপুর গেছে, কেউ ওপারে আছে, আমি এপারে আসলাম। এখন এরকমই চলাফেরা করা হয়েছে। আবার যে এই নদী ফেললে আবার কোন জায়গায় যাবো তারও ঠিকানা নেই। বাড়ি করলাম, বাড়ি করে বাড়ি সাজালাম, আর নদীটা ভেঙে দিল। তখন আবার ফির ওই উঁচের মধ্যে জমি নিচ্ছে 12 শতক 14 শতক। কিন্তু চরের মানুষের একটি অসুবিধা, যখন ভাঙবের ধরে টেনে সারা যায় না, বুঝলেন? আর আপনার না তো আবার সবার সব কিছু ভালোই হয়, আর যোগাযোগ খাবার ঘাট ছাড়া যোগাযোগ নাই। আমরা জমি কন্ট্রাক্ট নিয়ে বাড়ি ঘর করে আসি, সময়তে ভাঙি দেয়, সময়তে যাবার কয়। গরু ছাগল পোষা কষ্ট, বা না সে ঘাস পাতা তাই নষ্ট হয়ে যায়। এখন শিখলে তো গরু ছাগলও পোষার খুব কষ্ট, থাকারও কষ্ট হয়। সময়তে যখন বন্যার পানি আসে, তখন নদী নালাত ভরে যায়, তখন আমরা কোথায় থাকি কোথায় না থাকি। এখন যায় হয়তো ইয়াত যা থাকি, আশ্রমত যা থাকি গরু ছাগল নিয়ে, এইভাবে আর কি দিন কাটাইতেছি আমরা। আমাদের তো আর সুখ নাই, শান্তি নাই। শহর এলাকা মানুষের শান্তি আছে, কোনোদিনও শান্তি হয় না। সর্বনাশা তিস্তা তাদের ঘরবাড়ি কেড়ে নিয়ে ক্ষান্ত হননি, কেড়ে নিয়েছে সারা জীবনের বাঁচবার অধিকার। এক উপজেলা থেকে এসে আরেক উপজেলায় বাড়ি করে তারা বঞ্চিত থাকছেন সরকারি সকল সুবিধা থেকে। এমন অবস্থায় প্রশাসনের যৌথ উদ্যোগে ফিরে পেতে পারে তাদের নাগরিক অধিকার। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, চর গতিয়াসাম, রাজারহাট, কুড়িগ্রাম। এবার রংপুর বিভাগে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়। জুলাই বিপ্লবে বাবা, ভাই, স্বামী ও সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অপরাধীদের বিচার, বৈষম্যহীন দেশ গঠন ছাড়া যেন কিছুই চাওয়ার নেই তাদের। শনিবার রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান জুড়েই ছিল শোকের ছায়া। তাজা প্রাণের বিনিময়ে সুন্দর ও সম্প্রীতির দেশ গঠন হবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। আমার সন্তান কিন্তু আমাকে সবসময় বলতো, মা তোমাকে হেরে গেলে হবে না, তোমাকে অসুস্থ হলে হবে না, তোমাকে আমাদের পাশে থাকতে হবে। এই কথাগুলো ও আমাকে যাওয়ার আগে আগে বলতো। আমি বলবো আমার যেসব সন্তানেরা শহীদ হয়েছে, যেসব সন্তানেরা আহত হয়েছে, আমি সকলকে শ্রদ্ধা ভরে এই মুহূর্তে আমি স্মরণ করছি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা করতে অনিয়ম হয়েছে। এ কারণে অনেক মুক্তিযোদ্ধা ন্যায্যতা পায়নি। তবে ২৪-এর বীর সন্তানদের ক্ষেত্রে তা হবে না। অন্যদিকে পুনর্বাসন সহ সব শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ১ লক্ষ মুক্তিযোদ্ধা, তাদের কিন্তু পুনর্বাসন হয়নি। আজকে ২০২৪-এ যে মুক্তিযোদ্ধারা আছেন, সেই ধারার বাহক, সেই মূল্যবোধের বাহক বিস্ময়কর সাথে দেখতে পাই ২০২৪-এ পুনর্জন্ম নিল আরেকটি প্রজন্ম, যে সেই আদর্শে যুদ্ধে নামল। তাদের পুনর্বাসন, তাদের দেশ গড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো, এই জায়গাটায় আমরা দ্বিতীয়বার আর বিফল হব না। আমরা দেখেন ৭১ সালেও কিন্তু অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন ২৪ সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে। কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না, এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। অনুষ্ঠানে সাজিদ আলম বলেন, জীবন দিয়ে হলেও ২৪-এর মুক্তিযোদ্ধাদের আস্থার মূল্য দিবেন তারা। আমরা শুরু করেছি, প্রসেসগুলো চলছে, সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে, কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব। অনুগ্রহ করে আমাদের প্রতি ওই ক্ষুদ্র আস্থাটুকু রাখবেন। আমরা জীবন দিয়ে হলেও আপনাদের এই আস্থার প্রতিদান দিব। এ সময় সাজিদ আলম রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা পরিষদে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং ফারুকিরা কিভাবে উপদেষ্টা হন সে প্রশ্ন তোলেন। ৩ বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে, এই ফারুকি কোন সময় বিগত এই ৩৬ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল। পরে এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের জবাব দেন দুই উপদেষ্টা। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অঞ্চল নয়, পুরো দেশের কথা ভাবা হয়েছে বলে জানান তারা। একই সঙ্গে আওয়ামী লীগের প্রেতাত্মাদের কোথাও খুঁজে পেলে সন্ধান দেওয়ার অনুরোধ তাদের। আমরা কাউকে বঞ্চিত করতে চাচ্ছি না, কিন্তু যারা সেবা পাচ্ছে, সেবা পাওয়ার যোগ্য নয়, তাদের সেবা পাওয়া বন্ধ হয়ে যাবে, এবং যারা সেবা পাওয়া দরকার অথচ পাচ্ছে না, তাদেরকে আমরা লিস্টে সংযুক্ত করব। অনুরোধ করছি, আপনারা অঞ্চল নিয়ে দেখা বন্ধ করুন। এই প্রেতাত্মা যে আছে সেটা তো আমাদের বাচ্চাদের আন্দোলনের ভেতরেও আছে, তারা তো উস্কাচ্ছে এবং অঘটন ঘটাচ্ছে। আমার একটা কথা এখানে আছে, আপনারা যারা এই প্রেতাত্মাগুলোকে দেখছেন, আপনারা কেন ধরিয়ে দিচ্ছেন না? আপনারা কেন প্রমাণ স্বরূপ সহ আমাদের কাছে নিয়ে আসছেন না? আমরা তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। পুনর্বাসনের জন্য যেভাবে
তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয়, সেটা আমরা করব। রংপুর বিভাগের ৪৪ জন শহীদ পরিবারের মাঝে নগদ ৫ লাখ টাকা করে অর্থ সহায়তার চেক তুলে দেয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। এবার আপনাদেরকে একটি শতবর্ষী পুরনো পাঠাগারের গল্প শোনাবো। মানুষকে বইমুখী করতে পাঠাগারটির সূচনা লগ্নে গরুর গাড়িতে করে বই বিতরণ করা হতো। শত বছরে বেশ সমৃদ্ধ হয়েছে পাঠাগারটি, জিতেছে বিভাগের শ্রেষ্ঠত্বের পুরস্কারও। দর্শক, নীলফামারীর ডোমারের প্রায় শতবর্ষী এক পাঠাগারের ইতিহাস শোনাবো আজ আপনাদের। 1930 সালে জন্মের পর গত 100 বছরে দেশের পরিধি, রাজনৈতিক পট যতবার পাল্টেছে, নাম যতবার পাল্টেছে, ততবার নাম পাল্টেছে এই পাঠাগারটির। কিন্তু লক্ষ্যে অবিচল থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে এই পাঠাগারটি এর পাঠককুলকে জনহিতৈষী, সংগ্রামী, মানবিক মানুষ হিসেবে আলোকিত করে গেছে পুরোটা সময়। আজও ডোমার অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রধান কেন্দ্র এই পাঠাগারটি। চলুন ঘুরে দেখি সেই পাঠাগারটি। 1930 সালে ব্রিটিশ ভারতে তৎকালীন নায়ব পুত্র বাবু জগদীশচন্দ্র বিশ্বাস দুটি আলমারি ও একটি টেবিল নিয়ে এই পাঠাগারটি শুরু করেন। তখন এর নাম ছিল ডোমার সাধারণ পাঠাগার। 1947 সালে দেশভাগের পর উদ্যোক্তাদের অনেকে দেশ ত্যাগ করেন। এলোমেলো হয়ে পড়ে পাঠাগারটি। 50 সালে ফের ঘুরে দাঁড়ানো, তবে নাম যায় পাল্টে। এখান থেকে ডোমারের সব ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করে এই পাঠাগার। 1971 সালে এই পাঠাগারটির নাম দুইজন স্থানীয় শহীদ ধীরাজ এবং শহীদ মিজানুর রহমান, দুই সাহসী বীর মুক্তিযোদ্ধার নামে এই পাঠাগারের নামকরণ করা হয়। শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন। মিলনায়তন এজন্যই করা হয়, এখানে দুইটি অংশ ছিল, একটি লাইব্রেরি এবং একটি ক্লাব ছিল। পত্রিকা পাঠ, বই পড়া বা খেলার নেশায় শৈশব থেকে মধ্য বয়সে পৌঁছানো পর্যন্ত অনেকেরই সন্ধ্যাবেলাটা কাটে এখানে। তারা দেখেছেন পাঠাগারের মানবিক, সামাজিক ভূমিকাগুলো। পাঠাগারটি নিয়ে তাদের রয়েছে ভিন্ন ভিন্ন মূল্যায়ন। এখানে এসে আগে পেপার দেখি, এখানে প্রায় 15-20টা পত্রিকা থাকে। এখানে বই পড়ার সুবিধা আছে এবং বই নিয়ে যাওয়ার সুবিধা আছে। এইখানে বই দেখি এবং বই নিয়ে যাই। এইভাবেই অন্ততপক্ষে সন্ধ্যাবেলাটা খুব ভালোভাবে কেটে যায়। এটা 3তলা বিল্ডিং পর্যন্ত আমরা করেছি। ভৌতিক অবকাঠামো উন্নয়ন হয়েছে। যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করছে তাদেরকে যেন আমরা স্মরণ করতে পারি। স্থানীয় খেলাধুলার ক্ষেত্রেও পাঠাগারটির গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষকতা রয়েছে। আর এই ধারাবাহিকতায় ধরা দিয়েছে সফলতা। তবে পুরনো ক্রীড়া সরঞ্জাম পাল্টে আধুনিকায়নের দাবি রয়েছে নবীনদের। হিসেবে আমার এখানে খেলার বয়স হচ্ছে প্রায় 6 থেকে 7 বছর। আমরা এখানে 20 থেকে 25 জন প্র্যাকটিস করি নিয়মিত। যদি সরকার যদি আমাদের সেরকমভাবে একটু সুযোগ সুবিধা গ্রহণ করে আমাদের জন্য, তাহলে হয়তো আমাদের এই ছেলেপেলেগুলো ডোমারে একমাত্র বোর্ড হিসেবে বা একমাত্র স্থান হিসেবে আমরা আরও হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, যে দাবা প্রতিযোগিতা হয়েছিল, এখানকার টিম লিডার হিসেবে আমি আমার টিমকে নিয়ে গেছিলাম ধীরাজ মিজান স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে। 6টা উপজেলা ভিত্তিক যে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা আজকে চ্যাম্পিয়নশিপ নিয়ে আসতে পারছি। এই জন্য পাঠাগারের সর্বাত্মক এইটা বিশাল একটা ভূমিকা ছিল। ভ্রাম্যমাণ বিতরণ ব্যবস্থাপনা, স্টিলের ট্রাঙ্ক ভর্তি বই নিয়ে লাইব্রেরিয়ান আশেপাশের হাটে হাটে গিয়ে মানুষকে পড়ার ব্যাপারে উৎসাহিত করত। যখন আমাদের পূর্বপুরুষরা এই পাঠাগার তৈরি করে স্থাপন করে, তখন তাদের চিন্তাভাবনা ছিল অনেক উন্নত মানের। গরু গাড়িতে করে, মানে 5-6 টাকার ট্যাঙ্ক ছিল, সেই আমাদের স্টিলের ট্যাঙ্কগুলো, ওই ট্যাঙ্কের মধ্যে বই ঢুকাই নিয়ে গিয়ে হাটে যেত। হাটে গিয়ে ওদেরকে পড়ানোর একটা অভ্যাস করলো। ওখান থেকে তখনগুলো আস্তে আস্তে ওই লোকগুলো আবার যখন অভ্যাস হয়ে গেলো পাঠ করা, বই পড়ার, তখন তারা এখানে এসে তখন এখানে বই নিয়ে যেত না। তারা মোটামুটি প্রায় বেশ সাইকেলে করে এসে কিংবা হেঁটেও এসে নিয়ে যেত বই। হ্যাঁ, এরকম মোটামুটি যতগুলো হাট আছে মোটামুটি প্রায় হাটেই তারা যেত এবং প্রতিদিনেই যেত। যুগের পর যুগ ধরে নানা সহায়তা ও সক্ষমতা গড়ার অনুপ্রেরণা নিয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে, যেকে ডিজিটাল পাঠাগারে রূপান্তরের আশা কর্তৃপক্ষের।
আমাদের এই পাঠাগারটিকে রংপুরের কর্তৃপক্ষ তখন শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে চিহ্নিত করে। কেননা আমাদের এখানে প্রায় 7,000 বই আছে, আর খেলাধুলা আছে, টেনিস খেলা হয়, ব্যাডমিন্টন হয়, তারপরে দাবা খেলা হয়, রিডিং রুম আছে পেপারপত্র পরীক্ষার জন্য। আমরা এখন করে যাচ্ছি, আগামী প্রজন্ম আসিয়া এই দায়িত্ব গ্রহণ করবে, আমরা থাকবো না। এখনকার লাইব্রেরি আধুনিকরণ হয়েছে। আগে যেমন বই পড়া অমুক, এখন লাইব্রেরির তো অনেক ফাংশন বেড়ে গেছে। আধুনিকতা, আধুনিক বলতে ডিজিটাল মানে যেটা বলে পাঠাগার, সেই দিকে আমরা ধাবিত হব। দর্শক, যুগের পর যুগ ধরে ডোমারের মানুষ পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার আশায় এই পাঠাগারটি নির্মাণ করেছে। কালের গর্ভে তারা হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু তাদের শ্রম, মেধা, অর্থ, নিষ্ঠা এই সব কিছু যেন পাঠাগারটির সমস্ত অস্তিত্ব জুড়ে টিকে রয়েছে। স্থানীয়দের আশা, পরবর্তী প্রজন্মেরা একে নিয়ে যাবে আধুনিকতার শীর্ষে, যেখানে মানুষ মিলবে মানুষের সাথে, তৈরি হবে মনুষ্যত্ববোধ, জনহিতৈষী চেতনা। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার গরুর মাংসের আটার ডাল। সুস্বাদু এই খাবার একসময় বিয়ের অনুষ্ঠান, মিলাদ মাহফিল কিংবা বড় সভা সমাবেশে রান্না করা হতো। এখন পাওয়া যাচ্ছে একটি হোটেলে। শতবর্ষী পুরনো এই সুস্বাদু খাবার খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। বড় কড়াইয়ে চলছে গরুর মাংস রান্না। মাংস রান্না শেষে অন্য একটি পাত্রে মশলা কষিয়ে দেয়া হলো আটা। তারপর এর মধ্যে আগের রান্না করা মাংস মিশিয়ে প্রস্তুত হয় আটার ডাল। শুনতে অবাক লাগলেও এটি গাইবান্ধার একটি ঐতিহ্যবাহী খাবার। এলাকায় কারো বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান হলে, কেউ মারা গেলে দোয়ার অনুষ্ঠান, মজলিস কিংবা সভা সমাবেশে সাদা ভাতের সাথে পরিবেশন করা হতো গরুর মাংস দিয়ে আটার ডাল। এবার এই ঐতিহ্যের খাবারটি বাণিজ্যিকভাবে হোটেলে ভোক্তাদের পাতে তুলে দিচ্ছে গাইবান্ধার মৌসুমী হোটেল। মাত্র 150 টাকায় গরুর মাংসের আটার ডাল সহ বিভিন্ন প্রকারের ভর্তা মিলছে হোটেলটিতে। যখন কোনো লোক মারা যেতেন, এই 40 হবে, 40 দিনে করে বা 11 দিনে করে, এই আশাটা আমরা ছোটোবেলা থাকি মনে হয় দিনটা প্রতিদিনই হিসাব করতাম, তাহলে কবে আসবে এই দিনটা। হয়তো দেখা যাচ্ছে কোনো দিন যখন যেই দিন আসছিল সেই দিন মনে করেন রাতের বেলা ঘুমেই পারিনি আমরা। এরকম এই আটার ডালটাই গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী খানা। এই আটার ডালটা গরু মাংস দিয়ে আটার ডালটাই রান্না হতো। সেই রান্নাটাই আল্লাহর রহমতে আমি মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছি। আমার হোটেলে আমি নিয়ে আসছি যাতে সবাই খানাটা সহজে খাইতে পারে এবং খুব একটা দামও না, 150 টাকা মধ্যে আমি এক সীমাবদ্ধ রাখছি। তার মধ্যে আবার ভর্তা ছানাও আছে। এক সময় যেখানে ঐতিহ্যবাহী খাবারটি খেতে অনুষ্ঠানের অপেক্ষায় থাকতে হতো, সেখানে চাইলেই এখন খাবারটির স্বাদ নিতে পারছেন স্থানীয়রা। সেই সাথে খাবারের স্বাদ, দাম আর হোটেলটির পরিচ্ছন্নতা নিয়েও প্রশংসা করছেন ভোক্তারা। গাইবান্ধার যে ঐতিহ্যবাহী আটার ডাল গরুর মাংস, এটা আমরা গাইবান্ধার মানুষ সবসময় বিয়ে অনুষ্ঠান কিংবা মানুষ মরে আগে ফতেয়া বা বিভিন্ন মিলাদ অনুষ্ঠানে আটার ডালটা হয়ে থাকে এবং এটা একটা ট্রেডিশনাল খাবার হিসেবে গাইবান্ধায় আটার ডালের একটা ঐতিহ্য রয়েছে। আমরাও আজকে আটার ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য এই হোটেলে এসেছি। হোটেলেরটা একদম বাড়ির মতোই। আমরা খেয়েছি মৃত্যুবার্ষিকী, এই সমস্ত জায়গায় খেয়েছি। এখন হোটেলেই পাওয়া যায়। হোটেলেরটা মোটামুটি ভালো, মানে বাসায় যেরকম রান্না, মানে বাসার চেয়েও এখানে আটার ডাল বেশি টেস্ট হয়েছে। এখন আমরা সবাই এখানে খাইতে আসবো। আজ প্রথম আসলাম, না খেয়ে দেখলাম যে না ভালো, অনেক সুস্বাদু। আমাদের এই গ্রামে যে মজলিস হয় সেটার মতোই। আরও সবাই আসলে তারাও যদি এখানে খায় অবশ্যই ভালো লাগবে। বড় বড় অনুষ্ঠানগুলোয় নিরামিষ যাকে বলা আটার ডাল, তদ্রূপ এখানেও মোটামুটি ভালো, বুঝছেন। আর এখানে বিশেষ করে আমাদের আসার কারণ গাইবান্ধা হচ্ছে এখানে চাকচিক্যটা ভালো বা পরিষ্কার ভালো, এই যে আমরা এখানে খাইতে আসি।
গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে আটার ডাল শত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর কাছেও খাবারটি বেশ প্রিয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পান খাওয়া কারো কাছে শখ, কারো কাছে নেশা। পানের একটি অপরিহার্য উপাদান হলো চুন, কিন্তু ন্যায্য দামের অভাবে এবং যথাযথ পৃষ্ঠপোষকতা না থাকায় দিন দিন হারিয়ে যাচ্ছে এই চুন শিল্প। তবে এই শিল্প টিকিয়ে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ঠাকুরগাঁও ক্ষুদ্র ও কুটির শিল্প কর্তৃপক্ষ। ঝিনুকের খোল চুলার আগুনে জাল দিয়ে চুন তৈরি করছেন ঠাকুরগাঁওয়ের শ্রী নিমাই দেবনাথ। প্রতিদিনের মতো ভোর থেকে শুরু করেছেন এই কর্মযজ্ঞ। ঐতিহ্যবাহী এই পেশা আগলে রেখেই রুটি রোজির যোগান আসে তার পরিবারে। ঝিনুক কিনে হয় না, তারপর খড়ি কিনি, খড়ি 250 টাকা মন, 1000 টাকা সিঁদুর বস্তা। যদি না পাই তখন নিজে মারতে ঝিনুক মারতে যাই। 25, 30, 40 যাক যেমন পাই তাকে যেমন বিক্রি করি। পরিশ্রম যে হিসাবে দাম আছে ওইভাবে পোষায় না, পরিশ্রম খুবই হয়। খুব একটা লাভের মুখ না দেখলেও বংশ পরম্পরায় চুন শিল্প টিকিয়ে রেখেছেন ঠাকুরগাঁও জেলার অর্ধশত পরিবার। বলছেন চুন তৈরির কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি চুনের দাম। ব্যবসার যা পরিশ্রম, অনেক পোষায় না। খড়ি কিনতে হয়, ঝিনুক 1000 টাকা বস্তা দিয়ে কিনে আনতে হয়, আবার বাজারে এটা বিক্রি করতে হয় 30 থেকে 25 টাকা কেজি। এগুলা দিয়ে আমাদের হচ্ছে না। আপনি কিন্তু অন্য কাজ করি না, এই বর্ষার টাইমে আমার চুন তৈরিতে খুব ভালো হয় না, পানি পড়ে, এইভাবে আমার চুন তৈরি করে হ্যাঁ অসুবিধা হয় তাদের। চুন তৈরির প্রধান কাঁচামাল ঝিনুক কিনতে প্রতি মন গুনতে হয় 700 থেকে 1000 টাকা। খড়িতে খরচ পড়ে প্রতি মনে 300 থেকে 350 টাকা। প্রায় 8 ঘন্টা সময় খরচ করে তৈরি করা 1 মন চুনের দাম ওঠে 1600 টাকা, যা কেজিতে বিক্রি হয় সর্বোচ্চ 40 টাকা দরে। এই অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি পরিবারগুলোর। সকাল 4টার সময় খুব ভোরে উঠতে হয়, ওঠার পরে একটা করে ঝিনে বাঁচতে হয়, তারপর আবার নিয়ে আসতে হয়। পরিশ্রম খুবই অতিরিক্ত পরিশ্রম। ঠিকমতো কাজ করে যে ন্যায্য একটা দাম এটা আমরা পাই না। কষ্ট করে বানাই, তারপরও কারখানা নাই। সরকার আমাদের যদি ভালো মতো কিছু টাকা একটু লোন টোন দিত তাহলে একটু ভালো মতো বানাইতে পারতাম। যদিও ঋণ সহ প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সার্বিক সহায়তার আশ্বাস ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্মকর্তার। এই ঠাকুরগাঁও অঞ্চলে আখানগর নামক স্থানে ঝিনুক থেকে যে চুন তৈরির যে কার্যক্রম চলছে, 10 থেকে 15টি পরিবার এই কাজের সাথে সম্পৃক্ত আমরা জেনেছি। আমরা সেখানে পরিদর্শন করব এবং ওনাদের চাহিদা মাফিক যে সহযোগিতা প্রয়োজন সেটি বিসিক জেলা কার্যালয় থেকে সরবরাহ করা হবে। সেটা যদি প্রশিক্ষণ হয়ে থাকে প্রশিক্ষণ, ওনাদের যদি ক্ষুদ্র ঋণের প্রয়োজন হয়ে থাকে সে বিষয়ে বিসিক কাজ করবে। ঝিনুকের খোল থেকে তৈরি রুহিয়ার চুনের কদর আছে পুরো জেলা জুড়েই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির প্রাঙ্গণে চলছে মাসব্যাপী রাস উৎসব, যেখানে ভিড় জমিয়েছেন দেশ বিদেশের লাখো পুণ্যার্থী, ভক্ত ও পর্যটকরা। রাজবংশের প্রথা অনুযায়ী 272 বছর ধরে চলছে এই মেলার আনুষ্ঠানিকতা। প্রতি বছর রাস পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজির মন্দির প্রাঙ্গণে শুরু হয় মাসব্যাপী রাস মেলা। শুক্রবার দিবাগত রাত থেকে পূজা অর্চনার মাধ্যমে রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাস উৎসবে যোগ দিতে এবং ভগবানের আরাধনা ও মনোবাসনা পূর্ণ করতে ইতোমধ্যেই দেশ বিদেশের লাখো ভক্ত, পুণ্যার্থী ও দর্শকরা ভিড় করছেন। আমি বলবো যে এটা হয় মানে 100% হয়, কারণ আমি এখানে একটা বলছি ভগবানের কাছে আমি একটা প্রার্থনা করছি আর সেটা সফল হয়েছে, আর সফল হওয়ার জন্যই কিন্তু এখানে এত ভক্তগণ আসে। সবার জন্য মঙ্গল কামনা, দেশবাসীর জন্য এবং সংসারের মঙ্গল কামনাতেই আমরা এখানে আসি। আমরা আগে থেকে শুনেছিলাম ঐতিহাসিক একটা মন্দির, কান্তজি মন্দির, এসে দেখলাম হ্যাঁ সবকিছু ঠিক আছে, ধুমধাম ভাবে চলছে, ভগবান যেন সবার মঙ্গল করে। রাস উৎসবকে কেন্দ্র করে কান্তজির মন্দির প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এটি এখন একটি মিলন মেলা ও অসাম্প্রদায়িকতার অংশ হিসেবেও বিবেচিত। কৃষিকেশ্বরের মতো দিনাজপুর কান্তজির মন্দিরে আমরা পুণ্য লাভের আশায় এখানে আসি এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের
মূর্তি দর্শনের জন্য এখানে মূলত আসা হয় এবং এখানে আসলে আমাদের পুণ্য লাভ হয় এবং এখানে এই রাস পূর্ণিমা তিথিতে মূলত অনুষ্ঠানটি হয়ে থাকে। এখানে যারা মন্দিরে আসে সকলেই মন্দির ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং মনস্কামনা পূরণের জন্য আবার পরবর্তী বছরে আসে। এই রাসমেলা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং পার্শ্ববর্তী দেশ থেকেও বিপুল সংখ্যক ভক্তবৃন্দের এখানে সমবেত হয়েছে। আজকে এখানে এই মন্দিরকে কেন্দ্র করে, এই রাসমেলা উদ্বোধনকে কেন্দ্র করে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। ধর্মীয় ঐতিহ্য ও রীতি অনুযায়ী কার্তিক মাসের রাস পূর্ণিমায় এই রাস উৎসব হয়। কান্তনগর মন্দির প্রাঙ্গণে রাজবংশের ইতিহাস অনুযায়ী এই অনুষ্ঠান হয়ে আসছে 1752 সাল থেকে। এটা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস পূর্ণিমাটি প্রতি বছর অনুষ্ঠিত। এই অনুষ্ঠানটা আজকে যে রাস পূর্ণিমা, সেই রাস রাত 12টার দিকে এই পুজোটুকু অনুষ্ঠানটুকু আরম্ভ হবে। এই পুজো উপলক্ষে, রাস পূর্ণিমা উপলক্ষে আজকে যে ভক্তবৃন্দরা দূর দূরান্তের থেকে এসেছেন তাদের নিজ নিজ মানব পূরণ করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব জাতিরাই এখানে আসে। এটা একটা মিলন কেন্দ্র মেলা হিসেবে আখ্যায়িত করা। এই দিনাজপুরের রাজবংশের ইতিহাস অনুযায়ী 1752 সাল থেকে 2024 এতদিন ধরে এই আচার এবং অনুষ্ঠান হয়ে আসছে। এই পূর্ণিমা তিথিতে বাসুদেব কৃষ্ণ এই রাজবেদিতে গিয়ে তার আমাদের যে বৈদিক রীতিগুলি আছে, আমাদের যে কালচারগুলি আছে, সেই প্রথা অনুযায়ী উনি সেখানে পূজিত হবেন। সেটা আমাদের দাপর যুগ থেকে হয়ে আসছে। রাসমেলায় আগতদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর আছেন। প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সমন্বয়ে এখানে স্থানীয় যারা আছে সবার সমন্বয়ে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে আমরা মেলা উদযাপনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছি। দিনাজপুরের তৎকালীন রাজা রামনাথ এই কান্তজির মন্দির নির্মাণের পর 1752 সালে এই প্রথা প্রবর্তন করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সাথেই থাকুন।